আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিউর রহমান। ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমাদের আজকের আলোচনার বিষয় স্পাইনের বিভিন্ন ধরনের ডিজিজ এবং তার সমস্যা এবং তার প্রতিকার। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার এম ইয়াসিন আলী। কাজ করেছেন প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজে কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসাবে। এছাড়া দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আসসালামু আলাইকুম, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। যেমনটি বলছিলাম যে আজকের অনুষ্ঠানের বিষয় স্পাইনের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আপনারা সকলে কম বেশি অবগত আছেন, গতকাল ছিল ওয়ার্ল্ড স্পাইন ডে বা বিশ্ব স্পাইন দিবস। এই স্পাইন দিবসকে সামনে রেখে প্রতিপাদ্য বিষয় ছিল মুভ ইওর স্পাইন। আমরা আজকে জানতে চেষ্টা করব স্পাইনের আসলে গুরুত্ব কি, স্পাইনকে আমরা কিভাবে ভালো রাখতে পারি এবং স্পাইনে কি ধরনের ডিজিজ হলে আসলে কোন কোন ব্যবস্থাপত্র আমরা নিতে পারি সে ব্যবস্থা নিয়ে আমরা জানতে চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সাথে পুরো জুড়ে থাকবেন। আমরা প্রথমে একটু জেনে নিতে চাই ডক্টর এম ইয়াসিন আলী, এই যে স্পাইন বা মানে আমাদের যে ভার্টিব্রা থাকে, 33টি ভার্টিব্রা দিয়ে একটা স্পাইন তৈরি হচ্ছে, একটা ভার্টিব্রাল কলাম তৈরি হচ্ছে। আমাদের যেরকম আমরা বিভিন্ন ধরনের বাসা বাড়ি তৈরি করতে একটা কলাম তৈরি করি, সেরকম কিন্তু আল্লাহ পাক আমাদের বডিতেও কিন্তু একটি কলাম দিয়ে দিয়েছে, যার জন্য আমরা হাঁটতে পারি, বসতে পারছি, সুইমিং করতে পারছি, বিভিন্ন ধরনের কাজ করছি। এই স্পাইনের আসলে গুরুত্ব আমাদের শরীরে কতটুকু, সে ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি এবং যেটা আসলে খুবই প্রাসঙ্গিক যে গতকাল আমাদের বিশ্ব স্পাইন ডে বা ওয়ার্ল্ড স্পাইন ডে গেছে। তো আপনি যেমনটি বলেছেন, যথার্থই বলেছেন যে আমাদের একটা বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা যে পিলার ইউজ করি, ঠিক তেমনই আমরা যেমন বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক তেমনই একটা মানুষের ক্ষেত্রে এই মেরুদণ্ডটা বা স্পাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের যেমন স্টেবিলিটি দেয়, আমাদের মুভমেন্ট করতে, সমস্ত প্রকার কাজকর্মে স্পাইন ছাড়া আমাদের পুরোটাই অচল। মানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, যেমন আই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আমাদের হার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, বাট স্পাইন যদি না থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটাই থাকতো না। তো এই জন্য এটা আসলে খুবই গুরুত্ব বহন করে এবং আমাদের মুভমেন্টের সাথে এটা খুবই রিলেটেড। আমাদের সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশ, লাম্বোস্যাক্রাল স্পাইন বা কোমরের অংশ, এই দুটো জায়গায় আমাদের মুভমেন্ট বেশি হয়। এই যার ফলে আমাদের মেরুদণ্ডের এই ২ জায়গায় বেশি সমস্যা নিয়ে রোগীরা আক্রান্ত হয়। তো আপনাকে ধন্যবাদ যে এই সুন্দর একটা সন্ধ্যায় আমরা আজকের এই স্পাইন নিয়ে আলোচনা করতে এসেছি। অনেক ধন্যবাদ, সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এবার আমরা জানতে চেষ্টা করবো যে স্পাইনে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে। আমাদের দেশে কমনলি আমরা স্পাইন নিয়ে যে প্রবলেম নিয়ে সাফার করি এবং বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি, সেটা হচ্ছে লো ব্যাক পেইন। এই লো ব্যাক পেইন সমস্যায় কম বেশি সকলেই আক্রান্ত হয়ে থাকে। লো ব্যাক পেইনটা আসলে কোথায় হয়ে থাকে এবং তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই লো ব্যাক পেইনে যারা আক্রান্ত হচ্ছেন, তারা আসলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছেন, সে ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা। জি, অবশ্যই। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে লো ব্যাক পেইন এটা আসলে খুবই কমন একটা টার্ম এবং একটা আমব্রেলা টার্ম। আমরা বলি যে এই লো ব্যাক পেইন অনেকগুলি কারণে হয়ে থাকে। তো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়েছেন। এটা একটা স্টাডিতে আমরা পেয়েছি যে 85% মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়েছে। এর পেছনে অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যে বর্তমান সময়ে আমরা যে জীবনযাপন পদ্ধতিতে আছি, আমাদের কিন্তু মানে বেশিরভাগ সময় আমরা বসে সময় পার করি। দেখা যায় আপনি আপনার প্রফেশন, আমার প্রফেশন ছাড়াও যারা আইটি সেক্টরে কাজ করছে, ব্যাংকিং সেক্টরে কাজ করছে, বিভিন্ন অফিসিয়াল ডেস্ক জব করছে। দেখা যাচ্ছে সকাল ৯টা থেকে ৫টা অবধি একই পোস্টারে বসে আমরা কাজ করছি। যার ফলে আমাদের কোমরের যে অংশটা, এই লাম্বোস্যাক্রাল স্পাইন, এইখানে নরমালি একটা কার্ভ থাকে। আমি যদি দর্শকদের একটু দেখাই, দেখেন এই যে একটা লাম্বোস্যাক্রাল স্পাইনের একটা কার্ভ আছে। এই কার্ভটা অনেকাংশে স্ট্রেট হয়ে যায় এবং সেই স্ট্রেটনেস থেকে আমাদের মূলত সমস্যাগুলো শুরু হয়। আপনি জানেন যে এই কার্ভাচারটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু মুভমেন্ট করতে পারবো না। পাশাপাশি এই কার্ভাচারটা মেইনটেইন করার জন্য কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট এই সঠিক পজিশনে ধরে রাখে। যখন এই মাসল লিগামেন্ট গুলো উইক হয়ে যায় তখন মূলত আমাদের কোমরের সমস্যা শুরু হয়। তো আমরা যে সমস্যাগুলো প্রথমত পাই এটাকে আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন। মানে আমাদের পোস্চার রিলেটেড, আমাদের মাংসপেশি, লিগামেন্ট এইগুলার কারেকশন বা আমরা বলব ডিসহারমনি রিলেটেড। এটা থেকে আস্তে, আস্তে সূত্রপাত হয়। কিন্তু ১ম দিকে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না।
কিন্তু যখন একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায়, এই মাসল উইকনেস আমরা যখন ফিটনেস ঢুকে একটা জুতা খুলতে বাড়তে গেলাম, একটা বেসিনে মুখ ধুতে গেলাম, হঠাৎ করে ডিস্কটা বালজিং হয়ে যায়। দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটা আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। এবং এটা যখন ব্যথাটা শুরু হয় তখন দেখা যায় যে আমরা তারপরেও অনেক সময় গুরুত্ব দিই না। এটা একটু ইগনোর করতে করতে একটা সময় যখন ডিস্ক বালজিং থেকে ডিস্ক হার্নিয়েশনে রূপান্তরিত হয় বা ডিস্ক প্রোল্যাপসে রূপান্তরিত হয়, তখন পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়। আমরা পায়ের উপর ভর দিতে পারি না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পাটা ঝিমঝিম অবশ অবশ হয়, তখন আমরা চিকিৎসকের কাছে আসি। তো এটা জি। একটা কারণ। এছাড়া দেখা যায় যে বয়সজনিত কারণে আপনি জানেন যে আমাদের যেমন চুল পেকে যায়, তেমন হাড়ের ক্ষয় হতে থাকে। একটা সময় আমাদের এই বোনসের ইরোশন হয়, এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি। এই বয়সের সাথে সাথে এই ডিজেনারেটিভ চেঞ্জ গুলা হয়। এছাড়াও দেখা যায় যে আপনি জানেন যে এই যে স্পাইনাল নার্ভ গুলা বের হয়ে আসে আমাদের স্পাইন থেকে, হলুদ হলুদ যে নার্ভ গুলা, এই একটা ক্যানেলের মধ্য দিয়ে বের হয়ে আসে। এই ক্যানেলটাকে আমরা বলি স্পাইনাল ক্যানেল। কোনো কারণে যদি এই ক্যানেলে কোনো স্টেনোসিস ফর্ম করে বা একটা জমাট বেঁধে যায় কোনো কিছু, তখন এই নার্ভের উপর কম্প্রেশন হয়, তখন এই এক ধরনের কোমর ব্যথা অনুভব করে। এরপরে জি, দেখা যায় অনেক আমি একটু অনেক কারণ বলে ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা লো ব্যাক পেইন নিয়ে সম্পর্কে জানলাম। লো ব্যাক পেইন নিয়ে সবাই কম বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং অনেকগুলো কারণ কিন্তু অলরেডি আমাদের চিকিৎসক কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আরো অনেক বিস্তারিত জানতে চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য যে আপনাদের স্পাইনকে ভালো রাখা। আমাদের সাথেই থাকবেন। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি ব্যথা নিয়ে। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে স্পাইনের বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রতিকার নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। বিরতির আগে তো আমরা জানতে পারলাম যে লো ব্যাক পেইন কি। আমরা যদি একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যে কিভাবে মানে ঘুমাতে যেতে হবে, কিভাবে ঘুম থেকে উঠতে হবে, কিভাবে জিনিসগুলো পিক করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেকের মধ্যেই ধারণা আসলে অনেক অভাব আছে এবং এখান থেকে কিন্তু এই ধরনের স্পাইনের বিভিন্ন ধরনের সমস্যার সূত্রপাত হয়ে থাকে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। জি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা। আমরা আসলে বলি যে আমাদের যে পোস্টার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন বসে কাজ করি, আমরা বলি আমাদের মনিটরটা যেন আই লেভেলে হয়, আমরা যেন খুব বেশি ঝুঁকে কাজ না করি, আমাদের চেয়ারের যে পজিশন, আমাদের হিপ থেকে নি পর্যন্ত এটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাকে আমরা আর্গোনমিক্স বলি। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আপনি যেটা বললেন, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করব, সেক্ষেত্রে আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট পরে একটু 5 মিনিটের ব্রেক নিবেন। কোনো কিছু নিচু হয়ে উঠাইতে গেলে আমাদের মেডিকেল ভাষায় যেটা আমরা বলি যে আপনি হাঁটু গেড়ে বসে তারপরে জিনিসটাকে নিয়ে উঠবেন। আমরা যদি শোয়ার সময় ঘুম থেকে উঠতে চাই, আমরা বলি এক সাইডে কাত হয়ে, যে সাইডে আমি কাত হবো ওই হাতের কোনোই অপোজিট হাতের তালুর উপর ভর দিবেন, নিটাকে বেন্ড করবেন, আস্তে আস্তে সাইড থেকে উঠবেন। এইভাবে করে যদি আমরা উঠি তাহলে আমাদের কোমরের উপর স্ট্রেস পড়বে না, স্পাইনের উপর স্ট্রেস পড়বে না। আমরা যদি কোনো কিছু নিচু হয়ে উঠাতে চাই, সেক্ষেত্রে হাঁটু গেড়ে না উঠে যদি আমরা ঝুঁকে উঠাই, সেক্ষেত্রে ডিস্ক বালজিং হওয়ার চান্স থাকে। এগুলো আসলে খুব কমন বিষয়, কিন্তু অনেকেই জানে না, যার ফলে দেখা যায় যে এই সামান্য কারণে তার একটা ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক বালজিং হয়ে যায়। আমরা অনেক সময় পাই খুব ইয়াং একজন পেশেন্ট, উনি হয়তো জিমে গিয়েছেন,
খুব বেশি ওয়ার্ম আপ করেনি, অন্যান্য ব্যাক মাসেল স্ট্রেংথ না বাড়িয়ে হঠাৎ করে ওয়েট উঠাতে গেল, দেখা গেল যে তার ডিস্ক হার্নিয়েশন হলো, খুব হঠাৎ সিভিয়ার পেইন। তো এরকম যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা দরকার। তাহলে হয়তোবা এই পোস্টারাল কারণে আমরা এই দীর্ঘমেয়াদী যে ব্যথাগুলা বা অনেক সময় দেখা যায় খুব সিভিয়ার হয়ে গেলে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়ে। আপনি জানেন যে অনেক সময় সাডেন এই ধরনের সমস্যায় অনেক সময় কর্ডা ইকুইনা সিনড্রোম ডেভেলপ করে। পায়খানায় কন্ট্রোল থাকে না, পুরো পা প্যারালাইজড হয়ে যায়। এরকম সিচুয়েশনে অনেক সময় অপারেশনের মতো জটিলতার দিকেও যেতে হতে পারে। সো এই জায়গাগুলোতে আমাদের সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এই ধরনের স্পাইন প্রবলেমে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়, যেমনটি ডক্টর সাহেব বলছিলেন যে কর্ডা ইকুইনা সিনড্রোম একটা ডেভেলপ করে থাকে। অনেক ক্ষেত্রে নার্ভ গুলোতে ইনভলভ করে যায়, আমাদের অনেকগুলো নার্ভ আছে, সে নার্ভ গুলোতে ইনভলভ করে যায়, স্পাইনাল রুটে যে অনেকগুলো নার্ভ আছে সেই নার্ভ গুলোতে ইনভলভ করে গিয়ে আমাদের পেশাব পায়খানা অনেক সময় বন্ধ হয়ে যায়। এই যে ইমার্জেন্সি সিচুয়েশন হয়, এই ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু সার্জারিটি আসলে খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা নিয়ে যদি ছোট করে একটু বলতেন যে আসলে এই ক্ষেত্রে কতক্ষণের মধ্যে পেশেন্ট আসলে একজন অর্থোপেডিক বা স্পাইন সার্জনের শরণাপন্ন হওয়া উচিত? আসলে আমরা তো বলি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসকের শরণাপন্ন হওয়া, বাট বর্তমান সময়ে এখনো আমাদের এই স্পাইন সার্জারি বা এই ধরনের বিশেষায়িত হসপিটাল কিন্তু সব জায়গায় নেই, বা স্পেশালিস্ট সব জায়গায় নেই। তো এক্ষেত্রে আমরা বলি যে টারশিয়ারি লেভেলে যে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেখানে এই ধরনের মানে বিশেষ ব্যবস্থাপনা আছে, দ্রুত যতটা সম্ভব দ্রুত। এবং এটা এই সাধারণত অনেক সময় দেখা যায় যে কিন্তু অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটে। অনেকে দেখা সার্ভাইকাল স্পাইনে ইনজুরি হলো, পুরো 4 হাত পা প্যারালাইজড। অনেকে থোরাসিক স্পাইনে হলো বোথ লোয়ার লিম্ব প্যারালাইজড ইনক্লুডিং বাউল ব্লাডার ইনকন্টিনেন্স। তো এইসব ক্ষেত্রে রোগীকে কিভাবে নিয়ে যাবেন হসপিটালে সেটাও কিন্তু একটা গাইডলাইন আছে। আপনাকে সমান্তরালে সোজা করে শুয়ে সার্ভাইকাল স্পাইনে যদি হয়, সার্ভাইকাল কলার যদি নাও পাওয়া যায়, ঘাড়টাকে সোজা রাখার মতো একটা ব্যবস্থা করে খুব বেশি জার্কিং ঝাঁকি না লাগে এইভাবে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে এখানেও একটু সচেতনতার অভাব আছে। যে জায়গায় আমরা আঘাত পাই সেখানে আরো আমরা মাসাজ করি, কারেকশন করার চেষ্টা করি, ডিসলোকেটেড হলে ওটাকে টেনে পজিশনে আনি। বাট এগুলা কিন্তু সাধারণ মানুষের কখনোই করা উচিত নয়। একজন স্পেশালিস্টের কাছে যাওয়া বা একজন চিকিৎসকের কাছে ন্যূনতম যে এই কাজগুলো করতে হবে। অনেক সময় এটা হিতে বিপরীত হয়। তো আমরা বলি যত তাড়াতাড়ি ভালো, 4 আওয়ার্স এর মধ্যে যদি নেওয়া যায় সেটাকে আমরা গোল্ডেন আওয়ার হিসেবে ধরে নিই। কারণ আপনি জানেন যে সার্ভাইকাল স্পাইন ইনজুরি হলে অনেক সময় ডায়াফ্রামের যে সাপ্লাইটা সেই জায়গাটা যদি ইনভলভ হয়, ব্রেথলেস হয়ে মানুষ কিন্তু ওখানেই মারা যেতে পারে। তো এইগুলো খুবই সেনসিটিভ ব্যাপার। তো এই জায়গাগুলো আমাদের খুব গুরুত্বের সাথে যত দ্রুত সম্ভব বিশেষায়িত হসপিটালে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। এই ধরনের পরবর্তীতে এই যে কর্ডা ইকুইনা সিনড্রোম থেকে সার্জারি করার পরবর্তী একটা দীর্ঘ সময় কিন্তু পেশেন্টকে একটা রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যেতে হয়। একজন ফিজিওথেরাপি শরণাপন্ন হয়ে মাসেল গুলোকে স্ট্রেংথেনিং করা বা রিকভার করা, তাকে আবার তার কোয়ালিটি, তার ফাংশনাল লাইফকে এনহ্যান্স করার জন্য এই ধরনের পদ্ধতিগুলো খুবই সায়েন্টিফিক্যাল একটা ওয়ে। এই সম্পর্কে যদি ছোট করে একটু বলতেন যে কিভাবে সে নিজেকে আবার পুনরায় ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় পাই যে আমাদের ট্রিটমেন্টের কিন্তু কিছু ক্ষেত্রে কয়েকটা পার্ট থাকে। যেমন আপনি উদাহরণস্বরূপ যদি আমরা বলি, একজনের হয়তো অ্যাপেন্ডিসাইটিস বা একটা পেটে টিউমার কিংবা একটা এ এ এমন ধরনের ইস্যু আছে যে শুধু ওষুধে কিন্তু সেটা ভালো হয় না। তাকে হয়তো একটা সার্জিক্যাল প্রসিডিউর এ যেতে হয়। তো ঠিক তেমনই আমাদের এই মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা নিউরোলজিক্যাল সিস্টেমে কিছু ডিজিজ আছে যেগুলাতে এটা ওষুধেই শুধু ভালো হবে না বা শুধু সার্জারিতেই ভালো হবে না। এর আগে পরে কিছু রিহ্যাব প্রসিডিউর এর প্রয়োজন হয়, যেমনটি আপনি বললেন। এই জায়গাটায় আমাদের সচেতনতার অভাবে অনেক সময় আমরা অ্যাকিউট যে ট্রিটমেন্ট বা অ্যাকিউট কন্ডিশনে যে সমস্যাটা থাকে ওটাকে খুব ফোকাস করছি। বাট পরবর্তীতে তার যে রিহ্যাব প্রসিডিউর, এটা একটা যেহেতু দীর্ঘমেয়াদী বিষয়, এটাকে আমরা খুব অবহেলার দৃষ্টিতে দেখি। অনেক সময় মনে করি যে না, উনি তো প্যারালাইজড হয়ে গেছে, উনার এটাকে আর ট্রিটমেন্ট করে কি লাভ? আদৌ হয়তো ভালো হবে না। তো এইসব জায়গাগুলাতে আমরা সচেতন করার জন্যই মূলত এই প্রোগ্রাম। আমি বলতে চাই যে এখন কিন্তু আসলে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বলেন বা স্পাইনাল কর্ড ইনজুরি রিলেটেড যে সমস্যাগুলা, এগুলা থেকে কিন্তু অনেকাংশেই রোগীকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। বাট এক্ষেত্রেও আমরা যেমনটি বলছিলাম অ্যাকিউট কন্ডিশনে খুব দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া, ঠিক এক্ষেত্রেও অ্যাকিউটনেসটা কমে যাওয়ার পরে যখন দেখা যায় তার রিহ্যাবিলিটেশন ফেজ শুরু হয়েছে, শুরু থেকেই যদি প্রপার গাইডলাইন বা প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এক্সারসাইজ এবং এটা কিন্তু সমন্বিত একটা টিম ম্যানেজমেন্ট, যেমন
সার্জারি যদি লাগেও সার্জারি আগে পরে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি যথাযথভাবে আমরা রিহ্যাবিলিটেশন টিম ম্যানেজমেন্ট করে আমরা গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি, প্রপার ফিজিওথেরাপি সার্ভিস, প্রপার অকুপেশনাল থেরাপি সার্ভিস, প্রপার নার্সিং, প্রপার কেয়ার গিভিং এবং ফিজিশিয়ানদের যে রোলগুলা সমন্বিতভাবে যদি হয়, তাহলে কিন্তু রোগীরা অনেকাংশেই তার পূর্বের জীবনে ফিরে যেতে পারে। যদি খুব বেশি জটিলতা না থাকে তাহলে কিন্তু আমরা দেখি যে অনেক রোগী 2 থেকে 3 মাসের মধ্যেই এই স্পাইনাল কর্ড ইনজুরি থেকেও কিন্তু সে আবার উঠে দাঁড়িয়ে তার অফিসে মানে ফিরে যেতে পারে। তো এই জায়গাগুলোতে আসলে সচেতনতা তৈরি করা দরকার। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যেমনটি আমাদের চিকিৎসক বলছিলেন যে আসলে এই সচেতনতার অভাবে কিন্তু অনেকেই কষ্ট পাচ্ছেন এবং অনেকে ভুল চিকিৎসায় শরণাপন্ন হয়ে একদম পঙ্গুত্ব বরণ করছেন। এবং আমরা জানি যে পৃথিবীতে নাম্বার 1 ডিসএবিলিটি কিন্তু এই আর্থ্রাইটিস, সারা পৃথিবী জুড়ে নাম্বার 1 ডিসএবিলিটি বলা হয়ে থাকে আর্থ্রাইটিসকে। এবং সেটা কিন্তু এই স্পাইনকে যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। আমরা আরো জানতে চেষ্টা করবো। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আছি, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আমার অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি স্পাইনের বিভিন্ন ধরনের সমস্যার প্রতিকার। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী। বিরতির আগে আমরা জানছিলাম যে কিভাবে আসলে আমাদের স্পাইনকে ভালো রাখতে পারে। আমরা আরেকটু একটা ডিজিজ নিয়ে একটু কথা বলতে চাই যে অনেক সময় অ্যানক্লোজিং স্পন্ডালাইটিস এর মতো একটু খারাপ ধরনের ডিজিজও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে এবং এই চিকিৎসাটি খুব ইজি ট্রিটমেন্ট না। অনেকেই চিকিৎসা ঠিকমতো না পেয়ে বিরক্তি প্রকাশ করছেন, অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হচ্ছেন এবং এই চিকিৎসা ব্যয়টাও অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে মানে করণীয় কি, সে ব্যাপারটি নিয়ে ছোট করে একটু বলতেন ডক্টর ইয়াসিন আলী। জি, অনেক ধন্যবাদ। আমাদের স্পাইনে যে ডিসঅর্ডারগুলো রয়েছে তার মধ্যে আপনি ঠিকই বলেছেন, এটা একটা খুবই কঠিন এবং জটিল একটা ডিজিজ, যেটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি। এইটা হলো মেরুদণ্ডের এক ধরনের বাত রোগ। এই রোগে যেটা সবচেয়ে ভয়াবহতা সেটা হলো আমাদের স্পাইনটাকে আস্তে আস্তে ফিক্সড করে ফেলে, যার ফলে স্পাইনের মুভমেন্টটা কমে যায় এবং একটা পেশেন্ট যখন নিজে ঘাড় ঘুরিয়ে ডানে বামে দেখতে চায় তখন তাকে পুরো বডি নিয়ে ঘুরতে হয়, তার স্পাইনটা মুভ করতে পারে না। তো এর ফলে আস্তে আস্তে দেখা যায় যে তার ডিসএবিলিটি গ্রো করে, সে আস্তে আস্তে একটু কাইফোটিক হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মুভমেন্টটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই রোগটা কিন্তু আসলে অনেক আর্লি এজে শুরু হয়। যখন আমরা বলি যে 18 থেকে 30 বছর এই বয়সের মধ্যে প্রথম যখন শুরু হয়, তখন কিন্তু তার কিছু সমস্যা প্রথম পর্যায়ে থাকে। যেমন তার ব্যথাটা মূলত আমরা শুরু হই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যেটাকে আমরা এসআই জয়েন্ট সংক্ষেপে বলি। এই এসআই জয়েন্ট থেকে যখন পেইনটা প্রথম শুরু হয়, অনেকেই এটা গুরুত্ব দেই না। মনে করি একটু ব্যথা আমার বসার কারণে, আমার শোয়ার কারণে হচ্ছে। কিন্তু যখন এটা আস্তে আস্তে সিভিয়ারিটির দিকে যায় তখন আমরা চিকিৎসকের কাছে যাই। তো এখন আমরা একটু আশ্বস্ত করতে পারি যে এই রোগের ভালো ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট বলতে আমরা বুঝি এটা যেহেতু অটো ইমিউন ডিজিজ, এটা একবারে কিউরেবল ডিজিজ না, বাট এটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। যেমন একটা ডায়াবেটিস, হাইপারটেনশন, এটা কিন্তু একবারে নিরাময়যোগ্য রোগ না, বাট নিয়ন্ত্রণযোগ্য রোগ। ঠিক তেমনই এইটা একটা অটো ইমিউন ডিজিজ, বাট এটাকে নিয়ন্ত্রণের জন্য এখন ভালো কিছু মেডিকেশন আছে। পাশাপাশি এই রোগকে আমরা 2টা ভাবে ট্রিটমেন্ট করতে পারি। সেটা হলো এটা আমরা একটা সমন্বিত চিকিৎসা, যেমন কিছু মেডিকেশন তো লাগবেই, পাশাপাশি ফিজিওথেরাপি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপির মাধ্যমে তাকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখা, তার যে স্পাইনাল মুভমেন্ট গুলোকে রেস্টোর করা বা তাকে মেইনটেনেন্স করা। কিন্তু আমরা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে পাই যে উনি ওষুধ ঠিকই খাচ্ছেন, বাট এক্সারসাইজ করছেন না, ফিজিওথেরাপি নিচ্ছেন না, নিয়মকানুন মেনে চলছেন না, যার ফলে আস্তে আস্তে স্টিফনেসটা গ্রো করে। এই রোগে আমরা বলি সুইমিং একটা বেস্ট এক্সারসাইজ, যদি সম্ভব হয় রেগুলার সুইমিং করা। স্পাইনাল কিছু মুভমেন্টের কথা আমরা বলি, রেগুলার করলে আমরা অনেক রোগী এখনো আমাদের অধীনে ট্রিটমেন্টরত আছে, তারা কিন্তু ভালো আছে, তারা তাদের জীবনের সবকিছুই এই রোগের সাথে সাথে করে যাচ্ছে। যেমন আমার একজন ব্যাংকার পেশেন্ট আছে, ব্যাংকের উনি ডিএমডি হিসেবে কাজ করছেন, পাশাপাশি উনি ওনার মেইনটেনেন্স করছেন। আমার পেশেন্ট আছে, উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন,
তো আসলে এনারা কিন্তু তাদের জীবনে পড়াশোনা থেকে শুরু করে জীবনের কোনো ক্ষেত্রেই কিন্তু থেমে নেই, বাট রোগটাকেও তারা প্রপারলি ম্যানেজ করে চলছে। তো এটা আমরা অনেক সময় মনে করি যে এটা একটা হতাশা বা ডিপ্রেশনের কারণ হয়ে যায়, যে এই রোগ তো কখনো ভালো হবে না, দ্যাট মিনস আমি তো শেষ। বাট এরকম কিছু কিন্তু না। আপনার আল্লাহ না করুক একটা ক্যান্সার বা একটা মরণ ব্যাধি আপনাকে যদি আক্রমণ করে, সে রোগের থেকে আপনি ডেফিনিটলি এই রোগ অনেক গুণে ভালো। তবে কোনো রোগই আসলে আমরা ভালো বলে আখ্যায়িত করতে পারি না, বাট মন্দের ভালো। তো আপনার এই জায়গাটায় একটু প্রপার ট্রিটমেন্ট দরকার। যেমন আপনার কিছু মেডিকেশন দরকার, ডিজিজ মডিফাইং ড্রাগ এর দরকার, যেটাকে ডিজিজটাকে কন্ট্রোল করবে। পাশাপাশি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এর মাধ্যমে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করবেন। ২ টা যদি সমন্বয় হয়, নিয়মকানুন মেনে চলেন, তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে এত ভয়ের কিছু নেই। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এই যে সমন্বয়হীনতার একটা জায়গা, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মাসকুলোস্কেলেটাল প্রবলেম বা বোন এবং জয়েন্ট ডিজিজের ক্ষেত্রে যে প্রবলেমটি হয়, যে পেশেন্ট মনে করে যে ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব, আমার আসলে আর কিছু করার দরকার নেই। যেরকম ধরেন হাইপারটেনশন বা ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন আর একটু টুকটাক মেডিসিন খেলে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলে রাখতে পারি। বাট মাসকুলোস্কেলেটাল বা নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডারের ক্ষেত্রে যে দেখা যায় যেটা ওষুধের পাশাপাশি রিহ্যাবিলিটেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত আমাদের দেশের পার্সপেক্টিভে এক সুতোয় বাঁধতে পারছি না। এই ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনি যথার্থই বলেছেন। এই জায়গায় আমাদের একটা ল্যাকিংস আছে। আমাদের প্রফেশনালদের মধ্যেও এখানে একটু বোঝাপড়ার কিছু বিষয় আছে। আমরা অনেক সময় মনে করি যে এটা হয়তো একটা প্রফেশনাল জায়গা থেকে সাপোর্টটা নিলে রোগী ভালো হতো। এটা আমরা অনেক সময় ফিল করি না। আমরা মনে করি যে কিছু এক্সারসাইজ আমি শিখিয়ে দিচ্ছি, রোগী হয়তো নিজে বাসায় করবে। আবার গুরুত্ব দেওয়ার ব্যাপারে যখন একটা পেশেন্টকে একজন রেফার করে, বলে যে আপনার ফিজিওথেরাপিটা খুব গুরুত্বপূর্ণ। ওষুধের যেমন দরকার, ফিজিওথেরাপিটা ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তখন কিন্তু রোগী এটা প্রপারলি নিতে চায়। কিন্তু যখন বলে যে আচ্ছা একটু নিয়ে দেখেন বা ওনার কাছে যান, কিছু এক্সারসাইজ শিখিয়ে দিবে, ওনারা এটাকে খুব হালকাভাবে নেয়। এটা বাস্তবতা। যখন রোগী মনে করে এটা হয়তো অত গুরুত্বপূর্ণ কিছু হলে আমাকে তো ডাক্তার সাহেব বলতেন। এই জায়গায় আমাদের একটু মানে অসচেতনতা বলব না, তবে এখানে একটু আন্তরিকতার অভাব আছে। আরেকটা বিষয় হলো কিছু চিকিৎসক অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে বললেন, কিন্তু রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্টরা মনে করলো যে ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ এগুলো খুব সিম্পল একটা সহজ ব্যাপার, আমি বাসায়ই করতে পারবো। খামাখা সেন্টারে যে আমি প্রতিদিন একটা পেমেন্ট করব বা এটা একটা ফলো আপ এর মধ্যে থাকবো, এটাকে তারা একটা খুব বেশি গুরুত্ব দেন না। যার ফলে আস্তে, আস্তে কিন্তু এই ডিফর্মিটি গুলো গ্রো করে। তো আপনি যেটা বললেন এটা এখন বোথ আমাদের প্রফেশনালস এবং রোগীর উভয়ের মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, এবং রোগীরা যদি সত্যিকার অর্থে জানতো যে আমার এই ওষুধের যেমন গুরুত্ব তেমন ঠিক ফিজিওথেরাপি এক্সারসাইজ গুলো গুরুত্ব, তাহলে হয়তো তারা মানে যখন যে বুঝে তখন আর খুব বেশি কিছু করার থাকে না, ফিরে পাওয়ার মতো সুযোগ থাকে না। বাট আর্লি যদি এটাকে বোঝানো সম্ভব হয়, আমার মনে হয় একটু কাউন্সিলিং এর দরকার এবং প্রপার কিছু গাইডলাইন দরকার। এই জায়গায় যদি আমরা একটু পেশেন্টদেরকে কাউন্সেলিং করতে পারি, বোঝাতে পারি, তাহলে ওই রোগীর জন্যই কিন্তু ভালো। তার পরিবারের জন্যই ভালো। সে পরিবারের বোঝা হয়ে না থেকে সে পরিবারে একটা প্রোডাক্টিভ মানুষ হিসেবে কাজ করতে পারবে। জি, অবশ্যই। আমাদের দেশে প্রায় 18 কোটি বা তার বেশি লোক সংখ্যা আছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আসলে অ্যারেঞ্জ করা হয় তাদের জন্যই, যারা বিভিন্ন ধরনের মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত আছেন, স্পাইনের বিভিন্ন ধরনের প্রবলেমে জর্জরিত আছেন, তাদের জন্য কিন্তু আসলে মেইনলি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনি নিজে দেখছেন এবং আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, আপনার প্রতিবেশীকে জানান যে স্পাইনের কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, এবং এই স্পাইনের ওষুধের মাধ্যমে এবং ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রসেসের মাধ্যমে কিন্তু পেশেন্টকে ভালো করা সম্ভব এবং এটা একটি কন্ট্রোল করা সম্ভব। এটা ফার্দার যেন খারাপের দিকে না যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এই জন্য এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়ে থাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে একটু জানতে চাই, স্পাইনকে যদি ভালো রাখতে চাই কি করতে হবে? অনেক ধন্যবাদ। এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল মুভ ইওর স্পাইন। দ্যাট মিনস আপনার মেরুদণ্ডটাকে আপনি নাড়ান। তো এটা আসলে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ একটা স্লোগান। কারণ আমরা এখন মুভ করি না। আমরা স্টিফ থাকি। যার ফলে আস্তে, আস্তে আমরা স্টিফ হয়ে যাচ্ছি। তো আমরা দর্শকদেরকে এটাই বলব যে আপনি মুভমেন্ট বাড়ান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। পাশাপাশি যে নিয়মগুলা মেনে চললে আপনার স্পাইন ভালো থাকবে। যেমন আমরা বলছিলাম হাঁটু গেড়ে নিচে জিনিস ওঠান, আপনি একটু শক্ত বিছানায় ঘুমান, আপনি আধা ঘন্টা পর, পর একটু ৪০ মিনিট পর, পর ৫ মিনিট ব্রেক নেন, হাঁটাহাঁটি করেন। এই যে সিম্পল কিছু জিনিস যদি আমরা মেনে চলি, আমরা বসার সময় যে চেয়ারটা বসবো সেখানে যদি একটু সাপোর্ট, ব্যাক সাপোর্ট ইউজ করি, আমরা মনিটরটা যদি একটু আই লেভেলে নিই, আমাদের বসার সময় যদি আমরা যদি হিপটাকে সোজা রেখে বসি, এই সিম্পল কিছু জিনিস এবং
ম্যান টু ম্যান অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনার অফিস এরগোনমিক্সটা ঠিক করে দিবেন। যেমন মনে করেন আপনি একটা সেক্টরে কাজ করছেন, আরেকজন আরেকটা সেক্টরে কাজ করছে। একজনের হয়তো সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। এরকম কিন্তু অনেক প্রফেশন আছে। ম্যান টু ম্যান এবং তার অকুপেশন অনুযায়ী অনেক কিছু ভ্যারি করে, ফিক্সড করে বলা যায় না। তো এটা একটা কিন্তু সচেতনতার ব্যাপার। আমরা যদি প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু ওই রোগের ভয়াবহতা থেকে আমরা মুক্ত থাকতে পারব। বাট এই প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে আমাদের অনেক অভাব রয়েছে। এই জায়গায় আমরা আশা করি সচেতন হব এবং এই স্পাইন রিলেটেড শুধু নয়, ওভারঅল স্বাস্থ্যের যেকোনো বিষয়েই আমরা খুব জিনিসটাকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে জিনিসটাকে সমাধান করব। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভয় নয়, সচেতনতার মাধ্যমে জয় করতে হবে সমস্ত ধরনের ডিজিজ। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু আয়ু বাড়ছে, দিন দিন আমাদের আয়ু বাড়ছে। মেল এবং ফিমেল যদি আমরা রেশিও ধরি, প্রায় 73 ইয়ার্স আমাদের বর্তমান আয়ু। তো অতএব এই আয়ুটাকে যদি আপনি এনজয় করতে চান, আপনাকে একদম সুস্থ সবল মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য হলেও, আপনি চিকিৎসক না হলেও, সাধারণ মানুষ হলেও আপনি কিন্তু জানতে হবে। জানার কোনো শেষ নাই এবং জানার মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কোনটি ঠিক, কোনটি মানে ঠিক না, সেইটি কিন্তু আপনি বুঝতে পারবেন। অতএব অবশ্যই স্পাইনের যত্ন নেওয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস এবং খুবই কনসার্ন একটা ইস্যুস। স্পাইনকে যদি আমরা ভালো রাখতে পারি, আমরা ঠিক মতো হাঁটতে পারবো, চলতে পারবো এবং সুইমিং করতে পারবো, আমাদের লাইফটাকে অনেক বেশি কালারফুল, অনেক বেশি ফাংশনাল করতে পারবো। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এরকম একটি সুন্দর এবং টাইম ডিমান্ডিং একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং আমাদের আজকের অতিথি ডাক্তার এম ইয়াসিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ।